আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি শরীফ। স্বাগতম সবাইকে আমার শরীফ 360 চ্যানেল পক্ষ থেকে। আজকে আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে হয়। তো পাসপোর্ট অনলাইনে আবেদন করতে কি কি লাগবে, কি কাগজপত্র লাগবে এবং কতদিনে মেয়াদ হবে এবং কত পাতা সম্বলিত আপনার পাসপোর্ট হবে, এগুলো সকল বিস্তারিত জানতে পারবেন আমার এই চ্যানেলে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে এবং আমার ভিডিও দেখে কোনো দালাল ছাড়াই কীভাবে পাসপোর্ট করতে হয় সেটা বাসায় বসে আপনারা করতে পারবেন। সো ভিউয়ার্স, বর্তমানে পাসপোর্টের জন্য সরকার এমআরপি পাসপোর্টের পরে পাসপোর্টের প্রচলন শুরু করলো। তো পাসপোর্টের মাধ্যমে আপনারা বিভিন্ন দেশে খুব সহজেই পাসপোর্টটা করতে পারবেন। তো আপনারা অবশ্যই পাসপোর্টের জোনাল অফিস এবং রিজনাল অফিস কোথায় আছে সেটা অবশ্যই আপনাদের বলতেছি। সেটা হচ্ছে ঢাকার ভিতরে আপনারা 3 জায়গায় পাবেন। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আগারগাঁও, 2 নম্বর হচ্ছে আপনারা উত্তরা, 3 নম্বর হচ্ছে যাত্রাবাড়ি। এই 3 জায়গায় আপনারা পাসপোর্ট অনলাইন ফর্মটা আপনারা জমা দিতে পারবেন। এবং বাকি জুন মাসের পরে আপনারা পুরো বাংলাদেশে আপনাদের পাসপোর্ট করার জন্য সকল আবেদনপত্র জমা দিতে পারবেন, তার আগে পারবেন না। সো আপনাদের দেখাবো কথা না বলিয়ে কীভাবে পাসপোর্ট অনলাইনে আবেদন করবেন। A to Z আমার ভিডিও দেখবেন। সো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখুন, কারণ আপনারা ধৈর্য সহকারে দেখলে আপনারা খুব সহজেই পাসপোর্ট কীভাবে করে সেটা আপনারা জানতে পারবেন। তো চলুন দেখা যাক স্ক্রিনে। বন্ধুরা, ওয়েলকাম মাই স্ক্রিন। কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে পাসপোর্টের জন্য অনলাইনে আপনারা আবেদন করবেন। প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। যেমন আমার এখানে আছে মোজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম। আপনারা গুগল ক্রোম দিয়ে করবেন, কারণ গুগল ক্রোম কমফোর্টেবল আপনাদের জন্য, সবার জন্য। সো এখানে আপনারা লিখবেন পাসপোর্টের জন্য আপনারা লিখবেন এখানে www.epassport.gov.bd। এই ওয়েবসাইটটা লেখার পরে আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে দেখবেন এরকম একটা পাসপোর্ট আবেদন করার জন্য এরকম একটা অনলাইন পোর্টাল আসবে, এরকম একটা স্ক্রিন আসবে। স্ক্রিনে আসার পর আপনারা যেটা করবেন, অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাকে আপনারা ক্লিক করবেন। তো আগে বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা একটু লেন্দি হতে পারে বা একটু বড় হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ ধৈর্য সহকারে দেখলে আপনারা A to Z বাসায় বসে আপনারা কিভাবে অনলাইন আবেদন করতে পারেন সেই প্রক্রিয়া আপনারা সুন্দরভাবে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, এবং কোনো দালালের মাধ্যম ছাড়াই আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন। তো অ্যাপ্লাই অনলাইন এখানে আপনারা ক্লিক করবেন। এট ফার্স্ট আমি এখানে ক্লিক করলাম অ্যাপ্লাই অনলাইন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা যেটা করবেন, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এখানে অনেকগুলো স্টেপ আছে দেখুন। 5 স্টেপ টু পাসপোর্ট, আর্জেন্ট অ্যাপ্লিকেশন, ইনস্ট্রাকশন, পাসপোর্ট ফি, চেক স্ট্যাটাস, কন্ট্যাক্ট, এই সবগুলো অপশন আপনাদের ভিডিও শেষে দেখানো হবে। এবং ভিডিও শেষে আপনার জন্য একটা বিশেষ একটা পদ্ধতি দেখানো হবে, যে এই পদ্ধতির মাধ্যমে আপনারা সরাসরি কিভাবে খুব সহজেই পাসপোর্ট আপনারা জমা দিতে পারবেন সেই প্রক্রিয়া দিন আপনারা দেখানো হবে। তো কথা না বেরিয়ে দেখুন, আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি অবশ্যই ইয়েস এখানে ক্লিক করবেন। আর যদি বাংলাদেশের বাইরে হয় তাহলে আপনি বাংলাদেশে নো দিবেন, কারণ বাংলাদেশের ভিতরে আপনি যেহেতু আসেন, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি আমি, এটা এখানে ইয়েস ক্লিক করলাম। নেক্সট আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অন ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। আপনার বর্তমান ঠিকানা অবশ্যই আপনার ঢাকা, যেহেতু আপনার এখন বর্তমান বাংলাদেশে পাসপোর্টের জন্য আপনার ঢাকাতেই অ্যাপ্লাই সুযোগ আছে, বা ঢাকাতে পাসপোর্ট জমা দিতে হয় আগারগাঁও অফিসে বা উত্তরা বা যাত্রাবাড়ি, এই 3টা জায়গায় আপনারা কাগজপত্র জমা দিতে হবে। অনলাইন যে পেপারটা ওটা জমা দিতে হবে। তা আপনারা যেটা করবেন, আপনারা ঢাকাতে সিলেক্ট করতে হবে। বাংলাদেশের 64টা জেলা এখন অ্যাভেলেবেল না, যেহেতু সেটা আপনার ঢাকায় অ্যাপ্লাই করবেন। তো দেখুন আমি এখানে ঢাকায় এখানে সিলেক্ট করে এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা যেটা করবেন, সিলেক্ট দ্য ফুল স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, মানে আপনার ফুল স্টেশন আপনার থানার খুব কাছাবর্তী কি থানা, আপনি কোন এলাকায় আছেন সেই এলাকায়, ঢাকার কোন এলাকায় আছেন সেই এলাকায় এখানে অ্যাড্রেস দিতে হবে। যেহেতু আমি মিরপুর আছি তাহলে আমি এখানে মিরপুর সিলেক্ট করতেছি। দেখুন মিরপুর, এই দেখুন মিরপুর আসছে। আসার পর আপনারা যেটা করবেন, এখানে
লেখা আছে এনরোল ফ্রম ইউর নিউ ই পাসপোর্ট ইন ফলোইং রেজিডেন্ট পাসপোর্ট অফিস। মানে আপনার মিরপুর আগারগাঁওতে আপনাদেরকে অবশ্যই অনলাইনে কাগজটা জমা দিতে হবে, আগারগাঁও পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। আর যদি আমি এখানে অন্যান্য উত্তরা সিলেক্ট করি তাহলে দেখুন উত্তরা ইস্ট, উত্তরা ওয়েস্ট, আমি উত্তরা ইস্টটা সিলেক্ট করলাম, দেখুন উত্তরা, এখানে উত্তরা ইস্ট যদি সিলেক্ট করি তাহলে আপনার অবশ্যই উত্তরায় পাসপোর্টে ফর্ম জমা দিতে হবে। তারপর আপনার যাত্রাবাড়ি, যেহেতু আমি মিরপুর আছি তাহলে মিরপুরটাই শুরু করলাম। দেখুন মিরপুর সিলেক্ট করার পর দেখুন এখানে অটোমেটিক আগারগাঁও আসছে, তো আমি আগারগাঁওতে পাসপোর্টও জমা দিতে হবে। আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখুন এখানে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, মানে এখানে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস আপনার কর্পোরেট অফিস বা দেখা যাচ্ছে আপনার কোনো বিজনেস যেগুলো আছে ওই ইমেল অ্যাড্রেস আপনার এখানে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই ইমেলে আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ওই কোডের মাধ্যমে আপনার নেক্সট স্টেপ যেতে হবে। তো নেক্সট স্টেপ যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে ভ্যালিড ইমেল একটা দিতে হবে। তো দেখুন আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, সেই আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আমি। দেখুন এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যেটা আমি পার্সোনালি ইউজ করি না সেটাই দিলাম, কারণ আমার আগে এই পাসপোর্ট করার জন্য আবেদন করা আছে। এখন আমি আপনাদের নতুন করে কিভাবে করতে হয় একটা ইমেল অ্যাড্রেস দেখাই দিলাম। তো আপনারা যেটা করবেন আপনাদের যে ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা পার্সোনাল ওটাই এখানে বসাবেন। তো দেখুন আমি এটা বসাবো, এখানে ক্লিক করবেন আই এম নট এ রোবট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ট্রাফিক লাইট, এখানে আপনার ভেরিফাই চাইবে, গুগল ভেরিফাই ট্রাফিক লাইট, আপনার এখানে ট্রাফিক লাইট এগুলো সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ভেরিফাই করবেন, ভেরিফাই করে আই এম নট রোবট এটা আসার পরে আপনার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে অলরেডি আপনার এখানে পাসওয়ার্ড চাইছে, এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, এই পাসওয়ার্ড এখানে দিতে হবে, দেন ফুল নেম এগুলা। তো আমি এখানে পাসওয়ার্ড যেহেতু চাইছে, পাসওয়ার্ড আপনারা অবশ্যই আপনার 8 অক্ষরে দিবেন এবং যে কোনো একটা ক্যাপিটাল লেটার বা হ্যাশ এগুলো ইউজ করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং হবে। তো যেহেতু এই পাসওয়ার্ডের জন্য আপনারা এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, একটা মানে ইউনিক একটা পাসওয়ার্ড দিতে হবে। সেই আমি একটা ইউনিক পাসওয়ার্ড দিচ্ছি। দেখুন এখানে আমি ইউনিক পাসওয়ার্ড দিলাম। তো আবার আপনারা যদি পাসওয়ার্ড কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা যে কোনো একটা ক্যারেক্টার স্টার হ্যাশ এগুলো ব্যবহার করবেন, দেখবেন যে পাসওয়ার্ড নিয়ে নিন। দেন আমি যেটা করব এখানে পার্সোনাল ইনফরমেশন আপনার ফুল নেম এজ পার এনআইডি অথবা বার্থ, এনআইডি কার্ডের যে নামটা বা বার্থ সার্টিফিকেটের যে নামটা হুবহু আপনার নামটা এখানে দিতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডের ফটোকপি সামনে রাখতে হবে, মানে কোনো প্রকার কোনো ভুল হলে তা চেঞ্জ করতে হলে আপনারা অনেক সমস্যা ঝামেলা পড়তে হবে। তো আপনারা খুব কেয়ারফুলি এটা ফিল আপ করবেন। তো দেখুন আমি এখানে আমার এনআইডি কার্ড আছে এমডি শরীফ, হোসেন। দেন গিভেন নেম অপশনাল। দেন গিভেন নেম বলতে আপনার বংশের প্রথম অংশ, যে আপনার নামের প্রথম অংশ। তো আপনার নামের প্রথম অংশ, আমার নাম হচ্ছে নামের প্রথম অংশ হচ্ছে এমডি শরীফ, এমডি। আপনার এখানে ডট দেওয়ার দরকার নেই, এখানে স্পেস দিবেন, সমস্যা নেই। দেন শিরোনাম হচ্ছে আপনার বংশগত নামের শেষের অংশ। তো আমি এখানে বংশগত নামের শেষের অংশ দিলাম হোসাইন। দেওয়ার পর আপনারা যেটা করবেন কন্ট্যাক্ট ইনফরমেশন বলতে আপনার বাংলাদেশ মোবাইল ফোন নাম্বার, আপনার বাংলাদেশে যে আপনার রেগুলারলি আপনার পার্সোনালি যেটা ইউজ করেন একটা সব সময় পাওয়া যাবে, এবং পাসপোর্ট অফিস থেকে আপনার এই ফোন নাম্বারের মাধ্যমে জানানো বিভিন্ন ইনফরমেশন আপনাকে জানানো হবে, এবং ভ্যালিড একটা নাম্বার আপনি এখানে ইউজ করতে হবে। সে আমি এখানে ভ্যালিড একটা নাম্বার ইউজ করতেছি 01677183000। আমি একটা ভ্যালিড নাম্বার ইউজ করলাম। ইউজ করার পর এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন মোটরসাইকেল, এখানে আবার গুগল ভেরিফাই চাচ্ছে। আপনারা অবশ্যই গুগল ভেরিফাই যতবার চাইবে ততবার আপনাদের ফিল আপ করতে হবে।
একদম ইজি এটা। তো দেখুন মোটরসাইকেলগুলো আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ভেরিফাই করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাক্টিভ ই পাসওয়ার্ড অ্যাকাউন্ট। অ্যাক্টিভ ই পাসওয়ার্ড অ্যাকাউন্ট আসার পর আপনার অ্যান ইমেল ওয়াজ সেন্ড amarshorif@gmail.com। এই আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন ওই ইমেল অ্যাড্রেসে একটা লিংক যাবে, ওই লিংকে আপনি ক্লিক করে বাকি স্টেপ আপনার পূরণ করতে হবে। তো আপনার যেটা করতে হবে, আপনার মেল যে ইমেলটা দিলেন, আপনার যে ইমেল দিয়ে আপনার এই পাসওয়ার্ডের জন্য আবেদন করলো ওই ইমেলটার লিংকে আপনাকে যেতে হবে। যেমন আমার শরীফ আমি এটা দিয়ে ই পাসওয়ার্ড করলাম, এটা এই লিংকে এখন এই জিমেলে যেতে হবে আমাকে। আমি জিমেলে যাচ্ছি, দেখি আমার কনফার্মেশন লেটারটা কি আসছে। আপনাদের এরকম এটা ভেরিফাই যাবে, তো আপনারা এরকম চেক করে নেবেন। তো দেখবেন আমি এখানে দেওয়ার পরে এখানে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে আপনাদের ইমেল পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন অবশ্যই। পাসওয়ার্ড লগইন করার পর একটু লোড নিচ্ছে, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো দেখুন এখানে নো রিপ্লাই, এখানে দেখুন ই পাসওয়ার্ড অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এরকম একটা এসএমএস আসবে আপনাদের মেইলে। এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কি করবেন সেটা হচ্ছে ইউর অ্যাকাউন্ট ই পাসওয়ার্ড অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস এন্ড অ্যাক্টিভেট টু নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক। তো আপনারা এখানে ক্লিক না করে এই যে এখানে একটা লিংক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করতেছি, আপনার নেক্সট স্টেপ যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন অ্যাক্টিভ ভেরিফাই করার জন্য, ইমেল ভেরিফাই করার জন্য। তো দেখুন আমার এটা অলরেডি অ্যাক্টিভ ই পাসওয়ার্ড অ্যাকাউন্ট, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড হয়ে গেছে আমার এটা। সিন ইনটু ইউর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অফ দ্য নিউ পাসওয়ার্ড। তো আমি দেখুন এখানে সাইন ইন করবো। আপনাকে অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেভ, যে কোনো একটা ডকুমেন্টে সেভ রাখতে হবে। যেমন আমি এখানে সেভ রাখলাম, দেখুন এখানে রাখার পর আপনাদের ইমেলটা সেভ, পাসওয়ার্ডটা সেভ রাখার পরে আপনারা এখানে অ্যাক্সেস করবেন। তো আমি অ্যাক্সেস করতেছি, দেখুন আমি এখানে ইমেল বসানোর পর এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি আই এম নট রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর দেখুন ওয়েলকাম এমডি শরীফ মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, এটা এখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি এগুলো ফিল আপ করতে হবে। এখানে কি লেখা আছে দেখুন, প্লিজ ফিল ইন দ্য রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন ইচ সিলেকশন। স্টেপ বাই স্টেপ আপনি এগুলো ফিল আপ করতে হবে। তো আপনি দেখেন আপনাদের দেখাচ্ছি কিভাবে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হয়। প্রথমে আপনি যেটা করবেন সেটা আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, আমি নিজে এখানে অ্যাপ্লাই করতেছি। ওকে, সিলেক্ট জেন্ডার, এখানে আপনার জেন্ডার যদি আপনি ছেলে হয় তাহলে মেল, মেয়ে হলে ফিমেল, আর আদার্স কোনো হলে আদার্স ক্লিক করবে। তো যেহেতু আমি ছেলে তাহলে এখানে মেল ক্লিক করলাম। ফুল নেম অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট অন এনআইডি অর বার্থ সার্টিফিকেট। দেখুন আমার কিন্তু অলরেডি নাম এটা অলরেডি ফিক্সড হয়ে গেছে। দেখুন আমার এখানে চেঞ্জ করতে পারতেছেন না, চেঞ্জ করতে পারবো না, কারণ কি আমার এটা আগে ভেরিফাই অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে, এটা আপনার চেঞ্জ করার আর কোনো সুযোগ নেই। সো আমার এখানে ফুল নেম এখানে শরীফ, গিভেন নেম এমডি শরীফ, শির নেম হোসাইন, সিলেক্ট প্রফেশন, যে পাসপোর্ট করতেছে তার প্রফেশন কি সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো যদি আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমি স্টুডেন্ট সিলেক্ট করতে হবে, যদি আমি বিজনেস পারসন হই তাহলে অবশ্যই প্রাইভেট সার্ভিস এরকম দিতে হবে। তারপর যদি আমি মানে সরকারি কোনো জব করি, গভর্নমেন্টের কোনো জব করি তাহলে অবশ্যই আমার গভর্নমেন্ট সার্ভিস এরকম অপশন সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি যেহেতু এখন পড়াশোনা করতেছি স্টুডেন্ট, তাহলে আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিলাম। আপনারা যদি পড়াশোনা করেন তাহলে অবশ্যই স্টুডেন্ট দিবেন, আর যদি আদার সার্ভিস করেন ওইগুলো দিয়ে দিবেন। ওকে, তো আপনাদের দেখুন এখানে সিলেক্ট রিলিজিয়ন, আপনার ধর্ম। তো ধর্ম কি, যদি আপনার ইসলাম ধর্ম হয় অবশ্যই এখানে ইসলাম, যদি হিন্দু ধর্ম হয় হিন্দু, খ্রিস্টান, আপনি যেই ধর্ম অবলম্বী না কেন আপনার সেই ধর্মে আপনার এখানে সিলেক্ট করতে হবে। যেটা আমি ইসলাম ধর্ম তাহলে আমি ইসলাম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আপনার বার্থডে ডেট, সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, মানে আপনি বার্থডে
কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন, মানে কোন দেশ থেকে। অবশ্যই আমি বাংলাদেশ থেকে, এখানে সিলেট আছে, সিলেট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন। তা আমি যেহেতু আমি চাঁদপুর ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছি, তাহলে এখানে আমি চাঁদপুর দিয়ে দিলাম। অবশ্যই আপনারা আপনার গ্রামের ঠিকানা, যে আপনাদের ডিস্ট্রিক্ট যদি ঢাকা থাকে তাহলে ঢাকা, যদি স্থায়ী হন তাহলে ঢাকার অ্যাড্রেস দিয়ে দেবেন, আর যদি গ্রামে যদি স্থায়ী হন তাহলে অবশ্যই গ্রামের অ্যাড্রেস এখানে দিতে হবে। তো যখন আপনাদের ই পাসপোর্ট অ্যাভেলেবেল পুরো বাংলাদেশে হবে, তখন আপনারা ওই যখন ফার্স্ট সিলেক্ট করলাম আমি ঢাকা, তখন ওইখানে আপনাদের রিয়েলাইজেশন অফিস যে কোনো এলাকা ভিত্তিক আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা এই মুহূর্তে যেহেতু পুরো বাংলাদেশে আপনাদের ই পাসপোর্ট সার্ভিসটা চালু হয়নি, সেহেতু আপনারা আপনাদের ঢাকাতেই করতে হবে। তো ঢাকাতে তিনটা আপনাদের আঞ্চলিক অফিস আছে, সেটা তো আমি আগে বললাম, যে আগারগাঁও, উত্তরা এবং হচ্ছে যাত্রাবাড়ি, এই তিনটা জায়গায় আপনারা এই পাসপোর্টের আবেদন করতে পারবেন। এছাড়া অন্য কোথাও এখনো চালু হয়নি, 2 মাস পরে 2020-এ চালু হওয়ার সম্ভাবনা আছে। তো দেন দেখুন আমি এখানে কি করতে হবে। সিলেট ডেট অফ বার্থ, আপনার অবশ্যই জন্ম তারিখ দিতে হবে। আমি এখানে জন্ম তারিখ দিচ্ছি, যে কোনো একটা দিয়ে দিলাম, 1994 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা সিটিজেনশিপ ইনফরমেশন, আপনার কোন দেশের নাগরিক সেটা এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। তো আপনার সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, আপনার জন্মসূত্র যদি বাংলাদেশি হন তাহলে এখানে আপনার বাই বার্থ, এবং যদি আপনার আদার্স কান্ট্রি হন তাহলে আপনারা এখানে আদার্স সিলেক্ট করবেন। যেটা আমি জন্মসূত্র বাংলাদেশ, তাহলে বাই বার্থ আমি সিলেক্ট করে দিলাম। দেন আপনারা যেটা করবেন, ডু ইউ হ্যাভ পাসপোর্ট অন আদার্স কান্ট্রিজ, ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার্স কান্ট্রিজ, আপনার আদার্স কান্ট্রির কি পাসপোর্ট আছে? অবশ্যই না, আমার নেই। আর যদি যাদের থাকে অন্য আদার্স কান্ট্রির যদি পাসপোর্ট থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করে দিবেন। তারপর আপনারা দেখুন আইডেন্টিফিকেশন ইনফরমেশন, আপনাদের ন্যাশনাল আইডি কার্ড, বার্থডে যদি 13 বছরের নিচে বা অপ্রাপ্তবয়স্কদের জন্য এখানে আপনার বার্থডে সার্টিফিকেটটা, এখানে নাম্বারটা উল্লেখ করতে হবে। আর প্রাপ্তবয়স্কের জন্য ন্যাশনাল আইডি কার্ড যে নাম্বারটা, ওটা এখানে উল্লেখ করতে হবে। দেখুন আমার ন্যাশনাল আইডি কার্ডটা নাম্বার আমি দিচ্ছি, যদিও এটা আমি ফেক নাম্বার দিচ্ছি, এটা আমার ন্যাশনাল আইডি কার্ড না, আমি আপনাদের বোঝানোর জন্য এটা দিচ্ছি। দেখুন হ্যাঁ, দেওয়ার পরে আপনারা এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশন আসবে, এখানে লেখা হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। যদি আপনার আগের পাসপোর্ট থাকে, যদি পাসপোর্ট করা থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো। এখানে ইয়েস আই হ্যাভ এ মেশিনারি রিডেল পাসপোর্ট এমআরপি, যদি আপনার আগে এমআরপি পাসপোর্ট করা থাকে তাহলে এখানে আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনারা যদি থাকে তাহলে এখানে বেশি অপশন নাই, 2-1টা অপশন, এটা ফিল আপ করবেন, কোনো সমস্যা নাই। আর যদি এখানে আপনার না থাকে তাহলে আপনারা এখানে নো করে দিবেন। তাহলে আমি এখানে নো করে দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ করার পর দেখেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেট ডিস্ট্রিক্ট, আপনারা এখানে আপনার স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে, আপনার গ্রামের ঠিকানা। তো আমি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। পার্মানেন্ট অ্যাড্রেস আমার চাঁদপুর সিটি অ্যান্ড ভিলেজ হাউস, আমার গ্রামের নাম নবাবপুর, রোড 7, और আপনি এখানে সেকশন বা ব্লক যেখানে এটা দিয়ে দিলেন, সমস্যা নেই। আমি রোড নাম্বারটা দিয়ে দিলাম, রোড 7। দেন আপনারা যেটা করবেন, সিলেক্ট পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস কোথায় সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে। আবার পোস্ট অফিস হচ্ছে এখানে পোস্ট অফিস আপনার সিলেক্ট পোস্ট অফিস আপনাদের এলাকার পোস্ট অফিস এখানে দিতে হবে। দেখুন আমি আমাদের পোস্ট অফিসটা দিচ্ছি, আমার পোস্ট অফিস শাহরাস্তি। দেখুন এখানে শাহরাস্তি আসছে, অলরেডি আমাদের পোস্টাল কোডটাও চলে আসছে। তো আপনারা আপনাদের পোস্টাল কোড, এলাকার পোস্টাল কোড দেওয়া লাগবে না, এটা অটোমেটিকলি চলে আসবে। আপনাদের পোস্ট অফিসটা কোথায় সেটা উল্লেখ করলেই হবে। সিলেট পুলিশ স্টেশন, আপনাদের থানা কোথায় সেটা আপনারা এখানে দিতে হবে। আমাদের পুলিশ স্টেশন
সারাস্তি, দেখুন সারাস্তি চলে আসছে অলরেডি। দেন আপনাকে যেটা করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্টেড টু RPO and SB পুলিশ চেক। আপনার পুলিশ ভেরিফিকেশন জন্য আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার সঠিকভাবে দিতে হবে। যদি কেউ এই পাসপোর্টের জন্য যদি ভুল কোনো তথ্য প্রদান করে তাহলে অবশ্যই তার শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। তার পাসপোর্ট যে কোনো টাইমে বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে এবং তার পাসপোর্ট বাতিল হবে। প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম এজ পার্মানেন্ট। প্রেজেন্ট অ্যাড্রেস সেম এজ পার্মানেন্ট। যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি সেম থাকে তাহলে আপনি এখানে একটি চিহ্ন দিবেন। যেটা আমার প্রেজেন্ট আর পার্মানেন্ট সেম না, তাহলে আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি না। সো আমি এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসটা ঢাকা সিলেক্ট করলাম, সিটি এখানে মিরপুর রোড নাম্বার 3, সিলেক্ট পোস্ট অফিস অবশ্যই মিরপুর হবে। আপনাদের যেখানে পোস্ট অফিস প্রেজেন্ট অ্যাড্রেস ওটা দিয়ে দিবেন মিরপুর। দেওয়ার পর দেখুন এখানে আপনার সিলেক্ট পুলিশ স্টেশন, এখানে অলরেডি পুলিশ স্টেশন মিরপুর চলে আসছে। সো আপনারা যেটা করবেন অ্যাভেলেবল রিলিজন পাসপোর্ট অফিস এন্ড বাংলাদেশি মিশন। বাংলাদেশি রিজিওনাল অফিস আমাদের অ্যাভেলেবেল এখনো হয় নাই। এই ক্ষেত্রে আপনার রিজিওনাল পাসপোর্ট অফিস RPO এখানে সিলেক্ট করতে হবে। আর যদি বাংলাদেশে অ্যাভেলেবল হতো তাহলে বাংলাদেশি মিশনে ক্লিক করে আপনাদের যে আঞ্চলিক অফিস বা আপনার এলাকা ভিত্তিক যে অফিস আছে পাসপোর্ট ওইখানে আপনারা অ্যাপ্লাই আবেদন করতে পারতেন। তো যেহেতু আমাদের এখনো অ্যাভেলেবল না, আমরা এখানে এটা সিলেক্ট করে আগারগাঁও রিজিওনাল পাসপোর্ট অফিস আগারগাঁও এটা সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তো দেখুন তারপর আপনাদের প্যারেন্টাল ইনফরমেশন, আপনাদের পিতামাতার ইনফরমেশন চাচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের পিতামাতার ইনফরমেশন এখানে দিবেন সঠিকভাবে, যে কোনোভাবে ভুল না হয়, সঠিকভাবে সুন্দর করে দিতে হবে। তো দেখুন এখানে আপনার ফাদার্স নেম এজ পার NID বাবার NID কার্ডের যেভাবে নাম আছে সেভাবে আপনারা এখানে দিবেন। যেমন আমার আব্বুর নাম আমি দিচ্ছি MD মোহরক মিয়া। দেন এখানে সিলেক্ট প্রফেশন, আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস। এখানে আপনার বাবার পেশা যেটা সেটা আপনারা দিবেন। আমার বাবার পেশা সরকারি চাকরিজীবী, এই জন্য আমি এখানে গভর্নমেন্ট সার্ভিস উল্লেখ করলাম। দেন ন্যাশনালিটি এখানে বাংলাদেশি, অবশ্যই আমার বাবা বাংলাদেশি জন্মগ্রহণ। ন্যাশনাল আইডি কার্ড, বাবার ন্যাশনাল আইডি কার্ড এখানে অবশ্যই আপনারা দিতে হবে। না দিলেও প্রবলেম নাই, এটা অপশনাল, বাট আপনার যদি থাকে তাহলে দেওয়াটা উত্তম। তো দেখুন আমার যেহেতু এখন আমার জানা নেই, মুখস্থ নেই, তাহলে আমি দিচ্ছি না। আপনারা যদি থাকে, যদি পাসপোর্ট NID কার্ড সামনে থাকে তো অবশ্যই দিয়ে দিন। তারপর মাদার্স ইনফরমেশন, মায়ের তথ্য। তো মাদার্স ইনফরমেশন দেখুন এখানে সেম ফাদার্স ইনফরমেশন যেরকম করবেন, মাদার্স ইনফরমেশন সেম ভাবে আমার নাম MST পেরদাউস। আমি আবার বলে দিচ্ছি, আপনারা NID কার্ডের যেভাবে আছে বা বার্থডে সার্টিফিকেট যেভাবে আছে ওইভাবে আপনারা ফিল আপ করবেন, কোনোভাবে যাতে ভুল না হয় সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। ছেলের প্রফেশন, আমার আম্মু কি করে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার মা হাউস ওয়াইফ দিয়ে দিলাম এখানে। আপনাদের মা যদি কোনো অন্য পেশা থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন। ন্যাশনালিটি অবশ্যই এখানে বাংলাদেশি, আমার আম্মু বাংলাদেশের জন্মগ্রহণ, বাংলাদেশি। ন্যাশনাল আইডি কার্ড, আপনার আম্মু যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে দিতে হবে। আর যদি না থাকে তাহলে প্রবলেম নেই, আপনার অপশন হিসেবে এটা স্কিপ করে যেতে পারবেন। ওকে, দেন আপনারা যেটা করবেন গার্ডিয়ান ইনফরমেশন, not applicable, only application if you have a legal guardian name as per NID। অবশ্যই আপনারা এখানে আপনাদের গার্ডিয়ান ইনফরমেশন, আপনাদের গার্ডিয়ান আপনার বাবা মা বা বড় ভাই যে কোনো একটা গার্ডিয়ানের নাম ইনফরমেশন এখানে দিতে পারেন। যেমন আমি আমার বড় ভাই গার্ডিয়ান বা আমার বাবা গার্ডিয়ান দিতে পারি। আমার বাবার নাম এখানে দিলাম MD মোবারক মিয়া। দেন এখানে সিলেক্ট প্রফেশন, আমার বাবা কি করে গভর্নমেন্ট সার্ভিস দিলাম। তারপরে এখানে ন্যাশনালিটি বাংলাদেশি, অবশ্যই আপনারা আপনাদের বাবা গার্ডিয়ানে কি করে সেটা। যদি এখানে গার্ডিয়ান আপনার মাকে দেন তাহলে মায়ের নাম, আর যদি ভাইকে দেন অবশ্য এখানে ভাইয়ের নাম দিয়ে সে কি করে ওই
সিলেক্ট প্রফেশনটা আপনার সিলেক্ট করবেন অবশ্যই। দেন আপনার ন্যাশনাল আইডি কার্ড, এখানে বাবা ন্যাশনাল আইডি কার্ড, আপনার গাড়ির ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, না দিতে পারেন, এখানে অপশনাল, সমস্যা নেই। আমি সেভ এন্ড কন্টিনিউ করলাম। করার পরে দেখুন এখানে স্পন্স ইনফরমেশন, দ্যাটস ইট ইজ এ ইম্পর্টেন্ট সাবজেক্ট। স্পন্স ইনফরমেশন, আপনার স্পন্স ইনফরমেশন বলতে আপনার যদি ম্যারিড বা আপনি যদি বিয়ে করেন তাহলে অবশ্যই আপনার স্ত্রীর, আপনার স্পন্স মানে আপনার অভিভাবককে আপনার ওটা স্পন্স আপনার আপনার পাসপোর্টে কোনো প্রবলেম বা কোনো কিছু হলে এই স্পন্স ইনফরমেশনের মাধ্যমে আপনাকে তথ্য জানিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনি এখানে দেখুন সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, অবশ্যই আমি এখানে ম্যারিড, তা দেখেন এখানে আমি করতেছি স্পাউসে, আমরা এখানে মেরিট দিতেছি এখানে, বা আমি এখনো বিয়ে যদি করি নাই তাহলে এখানে আমি এখানে স্কিপ করতে পারি। তা আপনারা যদি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই এখানে মেরিট সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি স্পাউসের যে ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিবেন। সো আমি যদি বিয়ে করি না তাহলে এখানে আপনার কিছু দিলাম না, সিঙ্গেল করে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম। করার পরে ইমার্জেন্সি কন্ট্রাক্ট, সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্রাক্ট এন্ড রিলেশনশিপ। সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্রাক্ট, আপনার ইমার্জেন্সি কোনো পাসপোর্ট অফিস থেকে কোনো ইমার্জেন্সি ইনফরমেশনের জন্য আপনার পাসপোর্টের যদি কোনো প্রবলেম হয় তাহলে অফিস থেকে অবশ্যই আপনাকে ইমার্জেন্সি কন্ট্রাক্ট যার নাম দিবেন এখানে, যার সে আপনার অবশ্যই তার সাথে আপনার বর্তমানে তার সাথে যোগাযোগ করবে ওনারা। তো আপনার যদি অসুস্থ বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ওনার সাথে যোগাযোগ করবে। তো আমি এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট আমার ভাইকে দিয়ে দিচ্ছি, কারণ আমার বাবা দেখা যাচ্ছে না ওদের পরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাহলে আমার ভাইয়ের দিয়ে দিচ্ছি আমি ব্রাদার। দেখুন ব্রাদার দেওয়ার পরে এখানে নেম এস পার এনআইডি, আমার ভাইয়ের এনআইডি কার্ড যে সেই নাম, এনআইডি কার্ডের যে নামটা সেটা আমি এখানে বসালাম, আকাশ এমডি আকাশ হুসাইন দিলাম। দেওয়ার পরে আপনার দেখুন এখানে অ্যাড্রেস, সিলেট কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, সিলেট ডিস্ট্রিক্ট চাঁদপুর, আমার ভাইয়া চাঁদপুর থাকে তো চাঁদপুর, সিটি ভিলেজ হাউস নবাবপুর, রোড সেকশন দরকার নেই আমাদের গ্রামের, সিলেট পোস্ট অফিস অবশ্যই শাহরাস্তি, পোস্টাল কোড 3720 অটোমেটিক সিলেক্ট আছে। সিলেক্ট পুলিশ স্টেশন, আপনি কোন থানার আন্ডারে সেটা এখানে সিলেক্ট, আমার বাইরে কোন থানার আন্ডারে সেটা আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। আমরা শাহরাস্তি থানার আন্ডারে, এই জন্য আমার বাইরে শাহরাস্তি থানার আন্ডারে শাহরাস্তি দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস, যদি আমার মানে আপনার স্পাউসের কোনো ইমেল থাকে তাহলে অবশ্যই এখানে আপনি স্পাউস ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। যেমন আমার বাইরের ইমেল অবশ্যই আছে, আমি দিয়ে দিচ্ছি যে আকাশ 324@gmail.com। দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট কান্ট্রি কোড, অবশ্যই এখানে আপনার কান্ট্রি কোড এখানে দিয়ে দেবেন, যে বাংলাদেশ +00, এখানে কান্ট্রি কন্ট্যাক্ট নাম্বার, স্পাউস কন্ট্যাক্ট নাম্বার আপনাকে সঠিকভাবে দিতে হবে 01833775। আমি আমার স্পাউস আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা এখানে যেটা করবেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনারা প্লিজ fill in all required information step by step each section। এখানে দেখুন আপনার পাসপোর্ট অপশন, এখানে পাসপোর্ট পেজ, আপনি 48 পেজ 5 বছরের জন্য কত টাকা, এখানে 4025 টাকা বিডিটি, বাংলাদেশের টাকা 4025 টাকা আসবে। আর যদি আপনি 66 পেজ 10 বছরের জন্য করেন তাহলে দেখেন এখানে 8050 টাকা বিডিটি। আর যদি আপনারা চাচ্ছেন যে না 48 পেজ আমি 10 বছরের জন্য করব তাহলে আপনারা এখানে আপনাদের ব্যাড আসবে 5750 টাকা। তো নরমালি আসলে 48 পেজ 66 পেজ 10 বছরের জন্য করাটাই বেটার, কারণ 10 বছরের জন্য একবার আপনার পাসপোর্ট দিয়ে যেভাবে কমফোর্টেবল ফিল করে যার প্রয়োজন সে এটা ফিল আপ করে ক্লিক করলে আপনাদের এখানে বিডিটিটা চলে আসবে। এই রেটটা আপনাকে ব্যাংকে পেড করতে হবে বা অনলাইনে পেড করতে হবে। তো কিভাবে পেড করে আমি পরবর্তী স্টেপ দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে 48 পেজ 10 বছরের জন্য সিলেক্ট করলাম, আমার বিডিটি রেট আসছে 5750 টাকা। তো এটা দেওয়ার পর আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম।
করার পরে দেখুন এখানে ডেলিভারি অপশন বলতে আপনার রেগুলার ডেলিভারি, নর্মালি যে ডেলিভারি দিবে ওরা ওই ডেলিভারি অফিস থেকে, আর এক্সপ্রেস ডেলিভারি মানে খুব দ্রুত গতিতে বা দ্রুত সময়, কম সময়ের ভিতরে টাকা একটু বেশি যাবে বা দ্রুত সময়ের মধ্যে আপনার পাসপোর্ট ডেলিভারি দিবে, এটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। তো দেখুন এখানে রেগুলার ডেলিভারি আমার 5,750 টাকা বিডিটি আসছে, আর যদি আমি এক্সপ্রেস ডেলিভারিতে ক্লিক করি তাহলে 8,050 টাকা বিডিটি আসতেছে। তো আপনারা যদি ইমার্জেন্সি পাসপোর্ট করতে হয় তাহলে অবশ্যই আপনারা এক্সপ্রেস ডেলিভারিতে ক্লিক করে রাখবেন, আর যেহেতু আমার ইমার্জেন্সি নেই সেটা আমি রেগুলার ডেলিভারিতে ক্লিক করে রাখলাম। সো সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পর দেখুন আপনার ফিল আপ অলরেডি মোটামুটি কমপ্লিট। সো আপনারা এখন দেখবেন এখানে আপনাদের কোনো ভুল ইনফরমেশন সাবমিট করার আগে আপনারা দেখবেন এখানে কোনো ভুল ইনফরমেশন আসছে কিনা। এখানে আপনারা এডিট করতে পারবেন, এখানে এডিট অপশন আছে, এখানে এডিট করতে পারবেন। যদি কোনো ভুল হয় আপনারা চেক করে দিবেন, A to Z চেক করার পর আপনারা দেখবেন যদি কোনো ভুল না হয় তাহলে আপনারা অবশ্যই এখানে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। তো দেখুন আমি ক্লিক করতেছি এখানে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট, ওকে করার পর পেমেন্ট ফর ফলোইং অ্যাপ্লিকেশন নেম মানে আমার নাম, আপনারা আপনারা যদি করেন আপনাদের নাম, এখানে ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ এখানে আসছে, অনলাইন রেজিস্ট্রেশন আইডি, এখানে আমার অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা অলরেডি চলে আসছে, এটা আপনারা পরবর্তীতে কাজে লাগবে। সো রিজিওনাল পাসপোর্ট অফিস আগারগাঁও শেরেবাংলা নগর 7E আগারগাঁও, এটা হচ্ছে আগারগাঁও পাসপোর্ট অফিসে আপনাকে আপনার অনলাইন পেজটা আপনাকে ডাউনলোড করে জমা দিতে হবে। তো পাসপোর্ট পেজ 48 পেজ 10 বছরের জন্য রেগুলার ডেলিভারি 5,750 টাকা। দেন আপনারা এখানে দেখুন পেমেন্ট অপশন, এখানে অনলাইন পেমেন্ট টেম্পোরারি নট অ্যাভেলেবেল, বর্তমানে অনলাইনে কোনো এই পাসপোর্টের জন্য কোনো পেমেন্ট নিচ্ছে না। আর আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অনলাইনে কোনো পেড করবেন না বা কোনো পেমেন্ট করবেন না, কারণ অনলাইনে পেমেন্ট করার অনেক ঝামেলা আছে। আর এবং অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং আপনার ব্রাউজারের পপ আপ মেনু এগুলো আপনার সিলেক্ট করবেন। আপনাদের আমি আগে বলছিলাম যে আপনারা অনলাইনে পে করবেন না, তো অফলাইন পেমেন্ট। তো দেখুন আপনারা এখানে হয় অ্যাপ্লাইং বাংলাদেশ, ইউ ক্যান পে দ্য পাসপোর্ট ফি এট ওয়ান অফ ডোমেস্টিক ব্যাংক লিস্ট এন্ড ভিউ। তো আপনারা দেখুন এখানে আপনাদের সিলেক্ট করা আছে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক, সোনালী ব্যাংক, তাজ ব্যাংক। আপনারা এই ব্যাংকগুলোতে আপনারা পাসপোর্ট ফি জমা দিতে হবে। হয় অ্যাপ্লাই ইন এ বাংলাদেশ মিশন contract the Bangladesh mission for available payment option, for example bank transfer, credit card payment, others option. So আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্যাংকে যাওয়ার পর আপনার ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, এই যে ব্যাংক সিলেক্ট আছে এই ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা পেড করে একটা স্লিপ দিব, ওই স্লিপ নিয়ে আপনারা পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। তো আমি এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখুন আপনাদের এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর দেখুন এনরোলমেন্ট অনলি উইথ এ শিডিউলড অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনার কারেন্ট আপনি ই পাসপোর্ট করার জন্য আপনার যে কোনো একটা ডেট ফিক্স করতে হবে। যেমন আমি যদি 4-5 দিন পর আমি ফ্রি আছি, সামনের সপ্তাহে আমি চাচ্ছি যে ই পাসপোর্টের যে অনলাইন ফর্মটা ওটা জমা দিব। আপনারা আপনাদের টাইম মতো যে আপনাদের শিডিউল অনুযায়ী আপনারা এখানে যে শিডিউল দেখাবে ওই শিডিউল মতোই আপনাকে পাসপোর্টের জন্য অনলাইন পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে পাসপোর্ট ফর্মটা। তো দেখুন এখানে শিডিউল লেখা আছে, সিলেক্ট ডেট এন্ড টাইম। দেখুন এখানে ডিসেম্বর 2020, আমার এখানে 18 পর্যন্ত শিডিউল পাওয়া যাচ্ছে না, 16 তারিখে আছে, 13-14 তারিখ। তো আমি চাচ্ছি যে কালকে সামনের সপ্তাহে জমা দেব। এখানে স্যাটারডে আমি শনিবারে 26 তারিখে জমা দিতে চাচ্ছি, আপনারা চাইলে তার আগে জমা দিতে পারবেন। আমি 26 তারিখে জমা দিচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা যেটা করবেন এখানে অ্যাভেলেবেল টাইম স্টোর, এখানে আপনাদের টাইম দেখাচ্ছে না। সো এখানে ডেট ফিক্স করার পর আপনারা অ্যাভেলেবেল টাইম স্লট, যেহেতু এখানে আমি টাইমটা ফিক্স পাচ্ছি না, আপনারা এখানে ডেট চেঞ্জ করে এখানে টাইম ফিক্স করবেন। ফিক্স করার পর যেটা করতে হবে আপনাদের অ্যাভেলেবেল টাইম স্লট। তো আমি যেহেতু আগে থেকে আমার পাসপোর্ট করা আছে, আমি এখানে ডেট সিলেক্ট করে আমি চাচ্ছি না আপনার
ফর্মটা ফিল আপ করে প্রিন্ট আউট করি। আপনারা এরকম একটা ডেট সিলেক্ট করবেন, শিডিউল সিলেক্ট করার পর এখানে অ্যাভেলেবল স্লট, এখানে একটা টাইম আসবে 12টা 9টা বা আপনি যেই টাইমে কমফোর্টেবল মনে করেন। 10টার পরে আপনারা 12টার মধ্যে আপনারা একটা টাইম ফিক্স করে নেবেন। ফিক্স করার পর আপনারা ওই সময়ে আপনার সকল কাগজপত্র নিয়ে আপনার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। তো আমি যেতে করতে চাচ্ছি না, কারণ আমার করা আছে, আমি এখানে ক্যান্সেল করলাম। আপনারা এইভাবে টাইম ফিক্স করে শিডিউল করে আপনারা কন্টিনিউ করবেন। তো আমার কিন্তু অলরেডি ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। দেখুন এমডি শরীফুর সাইন নট শিডিউল আমি দিই না, সাবমিটেড। তো আমি এখানে ক্লিক করলাম, এমডি শরীফুর সাইন ক্লিক করলাম। ক্লিক করার পর এই অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড, ভিজিট ইউর রেজিডেন্ট পাসপোর্ট অফিস উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস, মেক শিওর ইউ মেড দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেমেন্ট অর পাসপোর্ট ফি। আমাকে বলছে আমার অ্যাপ্লিকেশন, আমার আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং আমাকে অবশ্যই রেজিডেন্ট বা আঞ্চলিক অফিসে ভিজিট করতে হবে, যেতে হবে। যাওয়ার পর আমাকে কি করতে হবে, ব্যাংকে গিয়ে আমার পেমেন্ট পাসপোর্টের যে ফি, ওই ফিটা জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পরে ওইখানে সকল কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে জমা দিয়ে আমাকে আসতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আগে আপনারা এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টিং, এটা আপনাদের একটা সাজেস্ট করবো, সেটা ব্রাউজার থেকে আপনারা এটা ডাউনলোড করবেন না, কারণ পপ আপ মেনু আগে ক্যান্সেল করতে হবে, তারপর এটা ডাউনলোড করতে হবে। আপনারা যেটা করবেন, সরাসরি আপনারা এটাকে সেভ এস করে পিডিএফ আকারে সেভ করবেন। যখন আপনার ফর্ম ফুল ফিল আপ হয়ে যাবে, তখন এখানে লেখা থাকবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ক্লিক করে আপনারা ফর্মটা ডাউনলোড করে তারপরে পিডিএফ আকারে সেভ করে রাখবেন। সো দেখুন আমার ডকুমেন্টস এখানে সবকিছু দেওয়া আছে। এই যে দেখুন আমার অলরেডি ডাউনলোড হচ্ছে, আমার অলরেডি সবকিছু কমপ্লিট। আমার এখন আমার কাজ হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট করতে হবে। আমি প্রিন্ট করলাম, দেখি আমি প্রিন্ট টিভিটা আপনারা দেখাচ্ছি। ওপেন করলাম, ওপেন করার একটু সময় নিচ্ছে। বন্ধুরা দেখুন, এরকম ডাউনলোড করার পর আপনাদের স্ক্রিনে এরকম একটা ফর্ম আপনারা পাবেন। তো এই বাংলাদেশ আপনি ইনফরমেশন যেগুলো দিলেন, এগুলো সবকিছু এখানে আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এটা আপনারা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করার পর আপনার অফিসে জমা দিতে হবে। মূলত এটা আপনার ফর্ম, এটাই জমা দিতে হবে আপনাকে। তো সেকেন্ড অপশনে কি বলছে, আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট। অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যেটা দিয়ে আপনি পাসপোর্ট করলেন, ওটা একটা ফটোকপি নিতে হবে। আর পেমেন্ট স্লিপ, আপনার ব্যাংক পে স্টেটমেন্ট বা ব্যাংকে যে টাকা জমা দিলেন ওই স্লিপটা নিতে হবে অবশ্যই। যে ব্যাংকে আপনার পেমেন্ট করবে ওই ব্যাংকের স্লিপটা নিতে হবে। প্রিভিয়াস পাসপোর্ট ইজ অ্যাভেলেবেল। প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার থাকে অ্যাভেলেবেল, তাহলে আপনি অবশ্যই প্রিভিয়াস পাসপোর্টে একটা ফটোকপি নিতে হবে। আর হচ্ছে এখানে আদার ডকুমেন্ট প্রিপেয়ারমেন্ট অ্যাপ্লিকেশন, আপনার ডিপেন্ডিং যে কোনো একটা ডকুমেন্ট নিতে হবে। যেমন আপনার যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে ওই ডকুমেন্টগুলো নিতে হবে। প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আপনার প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করতে পারবেন। সো বন্ধুরা, এই হলো আজকে আপনাদের কিভাবে পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে অনলাইনে এবং কি কি কাগজপত্র আপনাদের জমা দিতে হবে। আপনাদের আরো কিছু বললাম, ভিডিও শেষে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে 5 স্টেপ টু ই পাসপোর্ট। 5 স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে ই পাসপোর্টে কি কি লাগে এবং কি কি করতে হবে সেটা। আপনাদের ভিডিওতে একটু লেজি হতে পারে, কিন্তু আপনারা খুব ধৈর্য সহকারে দেখবেন, কারণ আপনারা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনার অন্য দালালের কপরে করতে হবে না, আপনারা নিজেই পাসপোর্টটা নিজে বাসা বসে করতে পারবেন অনলাইনে। তো 1 নম্বর স্টেপ 1, চেক ইফ দ্য নিউ পাসপোর্ট ইজ অলরেডি অ্যাভেলেবল ইন ইউর এরিয়া। আপনার এরিয়াতে যদি ই পাসপোর্ট অ্যাভেলেবল থাকে তাহলে আপনি ওখান থেকে ই পাসপোর্ট করতে পারবেন। ফিল ইন ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন অনলাইন। আপনার ই পাসপোর্টটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। 3 স্টেপে আছে আপনার পে পাসপোর্ট ফি। আপনার ব্যাংক এসে যে ব্যাংক আপনার যে 5টা ব্যাংকের আপনার দেখালাম, যে 5টা ব্যাংকে আপনার টাকা জমা দিতে হবে। স্টেপ 4 আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে ভিজিট ইউর পাসপোর্ট অফিস ফর বায়োমেট্রিক এনরোলমেন্ট। আপনার পাসপোর্ট অফিসে যাওয়ার পরে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার চোখের আই ফিঙ্গারপ্রিন্ট, এগুলা আপনাকে
এন্ট্রি করতে হবে। সো স্টেপ 5, কালেক্ট ইউর ই-পাসপোর্ট অল দ্য পাসপোর্ট অফিস। আপনারা যেখান থেকে আপনি ই-পাসপোর্ট ফাইল জমা দিবেন, ই-পাসপোর্টের ফর্ম জমা দিবেন, ওইখান থেকে আপনার অবশ্যই ই-পাসপোর্ট কালেক্ট করতে হবে। এ হলো আজকের বিষয়। তো ই-পাসপোর্ট করতে হলে আপনাদের কি কি করতে হবে, আমি আমার যতটুকু জানা আছে আমি মনে করি। তারপরে আপনারা কোনো প্রবলেম পড়লে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো আশা করি আপনারা কোনো প্রবলেম পড়বেন না। যদি কোনো প্রবলেম পড়েন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো যেটা আপনাদের আরেকটা অপশন হচ্ছে চেক স্ট্যাটাস। আপনারা ই-পাসপোর্ট কমপ্লিট হওয়ার পর আপনারা অবশ্যই এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে আপনারা অবশ্যই আপনার পাসপোর্টের কন্ডিশন কি অবস্থায় আছে সেটা আপনারা জানতে পারবেন। তো অ্যাপ্লিকেশন আইডি এবং অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিতে এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এখানে বসাবেন আর অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাবেন। দেন হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ এখানে বসাবেন আপনার জন্ম তারিখ এন্ড আই এম নট রোবট এখানে ক্লিক করে চেক করবেন। এই হলো আজকের বিষয়। আর যদি কোনো ইনফরমেশন পেতে হয় তাহলে এটা কন্ট্যাক্ট পেজে আপনারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট সাপোর্ট আপনাদের সাপোর্ট দিবে। তো সেখানে আপনাদের প্রবলেম কি এটা উল্লেখ করে আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই হলো আজকের বিষয়। আজকে আপনাদের চেষ্টা করলাম আমি কিভাবে ই-পাসপোর্ট অনলাইনে আবেদন করতে হয় এবং কি কি ডকুমেন্ট জমা দিতে হয় এবং কিভাবে জমা দিতে হবে সেই প্রক্রিয়া আজকে আপনাদের বললাম। সো আশা করছি ভিডিওটা একটু বড় হওয়ার কারণে অথবা আপনার বোরিং ফিল হতে পারে, কিন্তু আমি বলতেছি যে ভিডিওটা বড় হওয়ার পরও যদি আপনারা একটু যে সুন্দর করে না টেনে যদি দেখুন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে আপনারা ইজিভাবে ই-পাসপোর্ট কিভাবে করে সেই প্রক্রিয়াটি আপনারা আমার ভিডিও দেখে করতে পারবেন। সো ভালো থাকবেন আশা করি সবাই। আমার নিত্য নতুন ভিডিও ট্রিক অ্যান্ড টিপস পেতে আমার বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।